মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। নতুন শহর, নতুন হোটেল, আর তার মধ্যেই সঞ্জু ও রাজুর নজরে পড়ে এক অদ্ভুত লোক। প্রথমে মনে হয় তুচ্ছ ঘটনা, কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই রহস্যের দরজা খুলতে শুরু করে। দুই ছোট্ট বন্ধু কি পারবে সত্যটা খুঁজে বের করতে? তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রফুল্ল রায়ের টান টান রহস্যে ভরা গল্প, দুই বন্ধুর রহস্য কীর্তি। যদিও 5:30 বেজে গেছে, এখনো ভালো করে সকাল হয়নি। বম্বে, যার নতুন নাম মুম্বাই, দেশের পশ্চিম প্রান্তে বলে এখানে সূর্যোদয় হয় অনেক দেরিতে। এই মুহূর্তে চারিদিকে অন্ধকার ফিকে হয়ে এসছে ঠিকই, আকাশের গায়ে আবছা আবছা আলোর ছোপও ধরেছে, কিন্তু 50 ফুট দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না। ছেলেবেলার থেকেই সঞ্জুর খুব ভোরে ওঠার অভ্যাস। 5টা বাজলে সে আর শুয়ে থাকতে পারে না। হোটেলে তাদের ডবল বেডরুমে অন্য একটা খাটে বাবা তখনও ঘুমোচ্ছেন। সে মেঝের কার্পেটের উপর দিয়ে পা টিপে টিপে একটা বাইনোকুলার নিয়ে ঘরের লাগোয়া ব্যালকনিতে চলে এসেছিল। কদিন ধরেই ভোরের একটা দৃশ্য তাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। এই নিয়ে তার নতুন বন্ধু রাজুর সঙ্গে, মানে যার ভালো নাম রজত মেনন, অনেক কথা হয়েছে। সঞ্জু একবার ডান পাশের একটা রুমের ব্যালকনির দিকে তাকালো। সঞ্জুদের হোটেলের সামনে দিয়ে ঝকঝকে একটা রাস্তা চলে গেছে, তার ওধারে লাইন দিয়ে উঁচু উঁচু নারকেল গাছ, তারপর সোনালি বালির জুহু বিচ, সারা পৃথিবী যার নাম জানে। বিচের গা থেকে আরব সাগর ধুধু দিগন্তে গিয়ে মিশেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই অন্য দিনের মতো বিচে কিছু লোকজন চোখে পড়ছে, তবে কেমন যেন ঝাপসা মতো। সবাই এসছে স্বাস্থ্য রক্ষার জন্য। কেউ জগিং করছে, কেউ দৌড়চ্ছে, কেউ বা বালির উপর শুয়ে বা বসে যোগাসন প্র্যাকটিস করছে। বয়স যাদের বেশি, তারা ধীরে ধীরে হাঁটাহাঁটি করছে। তো সে বিচের দিকে লক্ষ্য ছিল না সঞ্জুর। কোনাকুনি রাস্তার ওপারে যে বিরাট 10তলা বাড়িটা, সেই দিকে সে তাকিয়ে আছে। রাস্তায় মানুষজন নেই। মুম্বাই শহরের ঘুম এত ভোরে কখনো ভাঙে না। অবশ্য স্বাস্থ্য নিয়ে যারা ভাবে কিংবা যাদের জরুরি কাজ থাকে, তারা ছাড়া এই সময় কেউ বিছানা ছেড়ে ওঠে না। বিরাট বাড়িটার একতলা জুড়ে একটা ব্যাংক এবং ছোটখাটো 2-4টে অফিস। উপরের তলাগুলোতে ভারতবর্ষে নানা অঞ্চলে নানা জাতের মানুষ থাকে। কদিন ধরে ভোরবেলার অস্পষ্ট আলোয় কটা লোককে দেখতে পাচ্ছিল সঞ্জু। নিজেদের মধ্যে কি পরামর্শ করে তারা ব্যাংকটা 3 দিক ঘুরে ঘুরে দেখে চলে যাচ্ছিল। মিনিট 15-20 বেশি তারা কোনোদিনই থাকেনি। একটা লম্বা জিপে করে ওরা আসতো, আবার ওই গাড়িতেই তারা চলে যেত। আজ কিন্তু আর লোকগুলোকে দেখা যাচ্ছে না। এত দেরি করে তো তারা কখনো আসে না। সঞ্জু এবং রাজু দুজনেরই ধারণা হয়েছিল লোকগুলোর মাথায় নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে, আর ওরা যদি আর না আসে তাহলে ধরে নিতে হবে তারা যা ভেবেছে সেটা পুরোপুরি ভুল। সঞ্জুর বয়স 14। সে এবছর ক্লাস 9-এ উঠেছে। ডিটেকটিভ বইয়ের সে পোকা। তার স্বপ্ন শার্লক হোমস বা হারকুল পয়ারোর মতো দারুণ দারুণ কাণ্ডকরখানার মধ্যে জড়িয়ে পড়ে রহস্যের সমাধান করা। তার মা বাবা বলেন, আগে বড় হোক, পড়াশোনা শেষ হোক, তারপর নয় ওসব ভাবা যাবে। কিন্তু কে কার কথা শোনে? রহস্যের গন্ধ পেলেই সে ঝাঁপিয়ে পড়ে। এ নিয়ে মা বাবাকে মাঝে মাঝে কম ঝঞ্ঝাট থেকে পোহাতে হয় না। বড় বড় ডিটেকটিভের মতো সঞ্জু বাইনোকুলার, ম্যাগনিফাইং গ্লাস, অপরাধীদের খোঁজে উঁচু উঁচু বাড়িতে ওঠার জন্য হুক লাগানো মজবুত দড়ি, পয়সা জমে জমে এমন অনেক কিছু সে কিনে ফেলেছে। মা, বাবা, এক দিদি আর সঞ্জু, সব মিলিয়ে ওরা 4 জন। বাবা অরিন্দম বসু একটা বিরাট কোম্পানির মস্ত অফিসার। হঠাৎ
তাকে কলকাতা থেকে মুম্বাইতে বদলি করা হয়েছে। বাড়ির সবাইকে নিয়ে দিন দশেক আগে তিনি এখানে চলে এসছেন। তাদের জন্য কোম্পানি পালি হিলে একটা ফ্ল্যাট দেবে। আপাতত সেটা রং করিয়ে ফার্নিচার দিয়ে সাজানো হচ্ছে, তাই যতদিন কাজটা শেষ না হয় সঞ্জুরা এই হোটেলে থাকবে। সঞ্জুর বাবা যে কোম্পানিতে কাজ করেন, রাজুর বাবা রাধাকৃষ্ণ মেনন, সে একই কোম্পানির বড় অফিসার। উনি ছিলেন তিরুবন্তপুরমের অফিসে। সেখান থেকে অরিন্দম বসুর মতো তাকেও মুম্বাইতে ট্রান্সফার করে আনা হয়েছে। তিনিও সঙ্গে করে বাড়ির সবাইকে নিয়ে এসছেন। একই হোটেলে তাঁদেরও রাখা হয়েছে। রাধাকৃষ্ণ মেননরা সব মিলিয়ে 3 জন, তিনি, তার স্ত্রী জানকী এবং তাদের একমাত্র ছেলে রাজু। পালি হিলে সঞ্জুরা যে ফ্ল্যাটটায় গিয়ে উঠবে তার পাশের ফ্ল্যাটটা দেওয়া হবে রাজুদের। সেটাও এখন ছেড়ে বুঝে ফিটফাট করা হচ্ছে। রাজু ও সঞ্জুরই বয়সী, সেও এবছর ক্লাস 9-এ উঠেছে। মুম্বাই আসার পর দুজনকে একই স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। সঞ্জুর দিদি লেডি ব্রাবর্নে বিএ ফার্স্ট ইয়ারে পড়তো। ট্রান্সফার সার্টিফিকেট এনে তারও এখানকার কলেজে ভর্তির ব্যবস্থা হয়ে গেছে। কদিনই বা সঞ্জুরা মুম্বাই এসেছে, কিন্তু এর মধ্যেই রাজুর সঙ্গে তার খুব ভাব হয়ে গেছে। সারাদিন গল্প। হোটেল আর কতক্ষণ থাকে, সামনে জুহু বিচে তো যাই। মুম্বাইতে বেড়াবার কি মোটে একটা জায়গা, আরও অনেক দূরে দূরে তারা চলে যায়। এয়ার ইন্ডিয়া পার্ক, এসএল ওয়ার্ল্ড থেকে শুরু করে মেরিন ড্রাইভ, মালাবার হিলসের হ্যাঙ্গিং গার্ডেন, গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত দেখে এসছে। কাউকে না জানিয়েই গেছে। জানাতে গেলে মা বাবারা একেবারেই রাজি হতেন না। সঞ্জুর মতো রাজু ডিটেকটিভ গল্প পড়তে ভীষণ ভালোবাসে, কিন্তু সত্যিকারের ডিটেকটিভ হওয়ার কথা এখনো সে ভেবে দেখেনি। সঞ্জু যখন বলল সে কলকাতায় 2-4টে রহস্যের জট ছাড়িয়েছে এবং মুম্বাইতে এসে আরও একটা রহস্যের কেমন যেন গন্ধ পাচ্ছে, তখন রাজুর চোখ উৎসাহে চকচক করে উঠেছিল। মুম্বাইয়ের রহস্যটা কি রাজু জানতে চাইলে ভোরবেলায় সেই লোকগুলোর কথা বলেছিল সঞ্জু। রাজু প্রায় লাফিয়ে উঠে বলেছে সেও 5টার সময় ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে সন্দেহজনক লোকগুলোকে লক্ষ্য করবে। তাকে বাদ দিয়ে সঞ্জু যেন কিচ্ছু না করে। সঞ্জু একজন সহকারী পেয়ে খুবই খুশি হয়েছিল। যে 10তলা বাড়িটার তলায় ব্যাংক, সেদিকে তাকিয়েই ছিল সঞ্জু। সে বেশ দমেই গেছে। একটা রহস্য হাতের মুঠোয় চলে আসতে আসতে হঠাৎ যেন ফসে গেল। লোকগুলো যখন আসবেই না, তখন আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তার চেয়ে বরং রাজুকে ডেকে নিয়ে এক পাক বিচে ঘুরে আসা যাক। সে ঘরের দিকে পা বাড়াতে যাবে, হঠাৎ ডান দিক থেকে রাজুর চাপা গলা ভেসে এলো, ওই দেখো জিপটা আসছে। কখন ঘুম ভাঙার পর রাজু পাশের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে জানতে পারেনি সঞ্জু। একটু চমকে উঠে সে লক্ষ্য করল, সত্যি চেনা জিপটি ডান দিকের একটা বাঁক ঘুরে ধারে আসছে। বলল, এখন আর কোনো কথা বলো না, চুপচাপ দেখে যাও ওরা কি করে। আমরা যেহেতু উপর নজর রাখছি, যাতে একদম ওরা টের না পায়। রোজই এই কথাগুলো বলে সাবধান করে দেয় সঞ্জু, আর রাজু মাথা নেড়ে জানায় আচ্ছা। অন্যদিনের মতো লোকগুলো আজও ব্যাংক থেকে খানিকটা দূরে জিপ থামিয়ে নেমে পড়ল। আগে 5 জনের বেশি কখনো আসেনি, আজ দেখা গেল 7 জন। সংখ্যাটা বেড়ে গেছে। লোকগুলো নেমে ব্যাংকের সামনে ভাগে ভাগে এমনভাবে দাঁড়ালো যাতে মনে মনে অদৃশ্য লাইন টেনে ওদের জুড়ে দিলে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়ে দাঁড়ায়। সেটা বোধহয় ওদের পছন্দ হলো না। আবার তারা অন্যভাবে দাঁড়ালো। এবার লাইন টানলে একটা ত্রিভুজের আকার নেবে, কিন্তু সেটাও বোধহয় ভালো লাগলো না। নিজেদের মধ্যে কি আলোচনার পর শেষ পর্যন্ত 5টা কোণ তৈরি করে তারা দাঁড়ায়। 3 জায়গায় 1 জন করে, বাকি 2 জায়গায় 2 জন 2 জন। এবার কল্পিত লাইন টানলে পেন্টাগন বা পঞ্চভুজ হবে। খুব সম্ভব এই নকশাটায় লোকগুলোর মনে ধরল। তারা আর দাঁড়ালো না, পায়ে পায়ে জিপটার দিকে এগিয়ে গেল। এদিকে অন্ধকার প্রায় কেটে গিয়ে আরও একটু আলো ফুটেছে। রাস্তায় 2-1টা অটো, ট্যাক্সি বেরিয়ে পড়েছে। বিচ ছাড়াও এধার ওধারে কিছু মানুষজনও দেখা যাচ্ছে।
সেই লোকগুলো যখন জিপে উঠতে যাবে, রাজু প্রায় চেঁচিয়ে উঠল, আরে সেই লোকটা না! তার গলায় প্রবল উত্তেজনা। রাজু যে লোকটার কথা বলল তাকে আগেও দেখেছে সঞ্জুরা, বার তিনেক জুহু বিচে। আর তাছাড়া তাদের হোটেলের গায়ে যে পান, সিগারেট আর কোল্ড ড্রিঙ্কসের দোকানটা আছে সেখানেও বেশ কয়েকবার। লোকটাকে মনে করে রাখার কারণ, যখনই পাশের দোকানটায় সে আসে পর 5-6 বোতল কোল্ড ড্রিঙ্কস খায়, তারপর দুটো সিগারেট ধরিয়ে অদ্ভুত কায়দায় আঙুলের ফাঁকে রেখে টানতে থাকে। একসঙ্গে এত কোল্ড ড্রিঙ্কস আর দুটো সিগারেট খেতে আগে আর কাউকে দেখেনি সঞ্জুরা। মনে রাখার আরও একটা কারণ, তার নাকের পাশে একটা বড় কালো বেঢপ সাইজের জড়ুল আছে। যারা রোজ ভোরে ব্যাংকটার সামনে এসে পরামর্শ করে কি সব দেখে যায়, তাদের দলে এই লোকটাকে আগে দেখেছে কিনা মনে করতে পারলো না সঞ্জু। দেখলেও চিনতে পারেনি, কেননা অন্যদিন ওরা যখন আসে তখন বেশ অন্ধকার থাকে। আজ লোকটাকে দেখে রাজুর মতো সঞ্জুরও ভীষণ উত্তেজনা হচ্ছিল। সে কিন্তু রাজুর মতো চেঁচালো না, নিচু গলায় বলল, এখন কোনো কথা নয়। রাজু আর কিছু বলল না। লোকগুলো যেদিক থেকে এসছিল জিপে উঠে সেদিকে চলে গেল। জিপটা রাস্তার পাশে অদৃশ্য হবার পর রাজু জিজ্ঞেস করলো, এখন কি করবে? সঞ্জু বলল, ভাবতে হবে। ব্রেকফাস্ট করে তুমি আর আমি বিচে যাব। হোটেলে বসে হবে না, কেউ শুনে ফেলবে। ফাঁকা জায়গায় ব্যাপারটা নিয়ে ভালো করে ডিসকাস করা দরকার। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সকালের খাবার খেয়ে 8:30টায় দুজনে জুহু বিচে চলে এলো। এই সময়টা এখানে ভিড় একটু কম থাকে। যারা স্বাস্থ্যের জন্য সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিচে এসেছিল তাদের বেশিরভাগই ফিরে গেছে। বিশাল সমুদ্র তীর এখন প্রায় ফাঁকাই। সঞ্জু আর রাজু জলের ধার ঘেঁষে বালির উপর বসে পড়ল। বর্ষাকাল বাদ দিলে অন্য সময় সমুদ্র বেশ শান্তই থাকে। এখন ছোট ছোট ঢেউ সকালের সোনালি আলো গায়ে মেখে বীজটাকে যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তবে সমুদ্রের দিক থেকে খুব জোরালো হাওয়া বইছে। রাজু বলল, আমার কি মনে হয় জানো? সঞ্জু সমুদ্রের দিকে তাকিয়ে কি ভাবছিল, মুখ না ফিরিয়ে এসে বলল, কি? ওরা ওই বড় বিল্ডিংটার কাছে কিছু একটা করতে চায়। তা কি করতে চায়? সেটাই তো বুঝতে পারছি না। খানিকক্ষণ চুপ করে থেকে সঞ্জু বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। রাজু জিজ্ঞেস করলো, কিসের আইডিয়া? ওই জড়ুলোলা লোকটাকে খুঁজে বার করে যদি ওর উপর নজর রাখি, বুঝতে পারবো ওদের দলটা কি মতলব আঁটছে। কিন্তু তাকে আমরা পাচ্ছি কোথায়? সঞ্জু বলল, আমার মনে হয় লোকটা এদিকেই কোথাও থাকে। রাজু বলল, তো এটা তোমার মনে হলো কেন? কারণ 3 দিন আগে বিকেল বেলায় লোকটা আমাদের হোটেলের পাশের সেই পান সিগারেটের দোকানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আর আমরা তখন বেড়াতে বেরোচ্ছিলাম। বলি, সঞ্জু জিজ্ঞেস করলো, ওর পরনে কি ছিল মনে পড়ছে? অনেকক্ষণ চিন্তা করে রাজু জানালো, তা তো মনে নেই, কারণ সে তো ভালো করে লক্ষ্য করেনি। সঞ্জু বলল, একটা সিল্কের লুঙ্গি আর গেঞ্জি, কাছাকাছি না থাকলে ওরকম পোশাকে কেউ বাইরে বেরোয় না। রাজু বলল, হ্যাঁ তা ঠিকই বলেছ, কিন্তু কি? এখানে কত হোটেল আর এত হাইরাইজ বিল্ডিং, তো এসবের ভেতর থেকে খুঁজে বার করবে কি করে? আরে বাবা, সারাক্ষণ কি আর লোকটা ঘরে বসে থাকবে? আমরা এখন অন্য কোনো দিকে বেড়াতে যাব না, বিচে আর এখানকার রাস্তায় ঘুরে বেড়াবো। হোটেলগুলোতে গিয়ে ওর ডেসক্রিপশন দিয়ে খোঁজ করব, মনে হয় ওকে ঠিক পেয়ে যাব। আচ্ছা ধরো পেয়ে গেলে, তখন কি করবে? সেটা তো এখনো ভাবিনি, আগে তো লোকটাকে পাই, তারপর দেখা যাবে। আলোচনা শেষ করে সঞ্জুরা কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করলো, কিন্তু লোকটাকে আর দেখা গেল না। বিচ থেকে রাস্তায় যখন ওরা উঠে এলো, তখন মুম্বাই শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারিদিকে অজস্র মানুষ, অগুন্তি গাড়ি স্রোতের মতো ছুটে চলেছে। এর ভেতর থেকে বিশেষ একটা লোককে খুঁজে বার করা একেবারে অসম্ভব ব্যাপার। তবুও সঞ্জুরা চারিদিকেই নজর রাখতে লাগলো। দুপুরে হোটেলে এসে খাওয়া দাওয়া চুকিয়ে
ফের বেরিয়ে পড়ল দুজনে। এবার ওরা হানা দিল হোটেলগুলোতে। সন্ধে পর্যন্ত একটার পর একটা হোটেলে গিয়ে রিসেপশনে লোকটার চেহারার বর্ণনা দিয়ে জানতে চাইল এরকম কেউ আছে কিনা। সব জায়গাতেই ওদের বলা হলো না, নেই। রোজই হোটেলে নানা ধরনের লোক আসছে, তাদের সবার চেহারা রিসেপশন লোকদের পক্ষে মনে করে রাখা সম্ভব নয়। তবে কারো মুখে একটা বৃষ্টির জরুল থাকলে নিশ্চয় ওদের চোখে পড়ত। এরপর 2 দিন সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত বিচ থেকে শুরু করে সামনে রাস্তা এবং সারি সারি দোকানগুলোতে গিয়ে দেখতে লাগলো সঞ্জুরা। কিন্তু না, লোকটা কি তাহলে একবারে হাওয়ায় মিলিয়ে গেছে? এমনকি ভোরের দিকে যে দলটা সেই ব্যাংকটার সামনে এসে কি পরামর্শ করে, তারাও তো এই 2 দিন আসছে না। রাজু হাল ছেড়ে তারা ভঙ্গিতে বলল, না, আর ওদের পাওয়া যাবে না। সঞ্জু বলল, আরও 2-1 দিন দেখা যাক, তারপর এ নিয়ে আর ভাববো না। আশ্চর্য, সেদিনই সন্ধেবেলা লোকটাকে আবার দেখা গেল সেই পান সিগারেটের দোকানে কোল্ড ড্রিঙ্কস খেতে এসছে। সঞ্জুরা বিচের দিক থেকে হোটেলে ফিরে আসছিল। দূর থেকে লোকটাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে যায়। রাজু কি যেন বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে সঞ্জু বলল, এখন একটা কথাও নয়, একদম চুপ। লোকটা অন্য দিনের মতোই 5 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে জোড়া সিগারেট ধরিয়ে জুত করে টানতে টানতে ডান পাশের ফুটপাথ ধরে এগিয়ে চলল। সঞ্জু চাপা গলায় বলল, ওকে ফলো করতে হবে, এসো আমার সঙ্গে এসো। রাজু বলল, আমার বুকের ভেতরটা ভীষণ কাঁপছে। সঞ্জু বলল, আরে অত ভয় থাকলে আসতে হবে না, হোটেলে ফিরে যাও। আরে না না, তোমাকে একা আমি যেতে দেবো না, যা হবার হবে, আমি তোমার সঙ্গে আছি। দুজনে লোকটাকে কিছু বুঝতে না দিয়ে তার পেছনে পেছনে চলল। তাদের মাঝখানে 50 ফুটের মতো দূরত্ব। মিনিট 4 হাঁটার পর একটা মাঝারি হোটেলের পাশ দিয়ে অন্য একটা রাস্তায় ঢুকে পড়ল লোকটা। রাস্তাটা বড় নয়, সেটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পাশাপাশি একই রকম দেখতে 2 24 তলা বাড়ি। বাঁ দিকেরটার নাম আকাশগঙ্গা আর ডান দিকেরটা পাতালগঙ্গা। সঞ্জুরা লক্ষ্য করল লোকটা আকাশগঙ্গায় ঢুকেছে। ওরা জোরে পা চালিয়ে দিল, কিন্তু লোকটার কাছাকাছি পৌঁছবার আগেই সে একটা লিফটে ঢুকে পড়ল। পাশে আরো 2টো লিফট রয়েছে, দুটোই কিন্তু উপর থেকে নিচে নামছে। রাজু বলল, যেটা আগে নামবে সেটাই উঠে লোকটাকে খুঁজতে হবে। সঞ্জু বলল, এই বিরাট হাই রাইজে কোথায় হাতড়ে বেড়াবে, আগে জানতে হবে লোকটা ঠিক কোন ফ্লোরে গেল। রাজু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করে জানবে? আচ্ছা, এদিকে এসো। লোকটা যে লিফটে ঢুকেছিল রাজুকে সঙ্গে করে সঞ্জু তার সামনে গিয়ে দাঁড়ালো। লিফটের মাথায় লাল ইন্ডিকেটরের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওটা ভালো করে দেখো, 1 2 3। এইভাবে সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, কিন্তু 15 নম্বরের লাল আলোটা কয়েক সেকেন্ডের মতো জ্বলে রইল। তারপর সেটা নিভে 16 17 পেরিয়ে 18 নম্বরটা জ্বলে উঠল এবং জ্বলতেই লাগলো। মিনিট 3 পর আলোটা নিভে 17 16, এইভাবে সংখ্যাটা কমতে লাগলো। সঞ্জু জিজ্ঞেস করলো, কিছু বুঝতে পারলে? রাজু বলল, না। লিফটটা উপরে উঠে 15 আর 18 মানে 15 আর 18 ফ্লোরে থেমেছিল। তারপর এখন নেমে আসছে, তাই না? হ্যাঁ। সঞ্জু বলতে লাগলো, ওই লোকটা যখন উপরে উঠছিল তখন সে একা ছিল না। লিফটে আরও কেউ কেউ থাকতে পারে যাদের আমরা দেখতে পাইনি। লিফটটা 2 জায়গায় যে থেমেছিল সেটা অবশ্য জানতে পেরেছি। লোকটা হয় 15th নইলে 18th ফ্লোরে নেমেছে। ব্যাপারটা মাথায় ঢুকলো? রাজু বলল, হ্যাঁ ঢুকেছে। তো এখন কি করতে চাও? দেখো কি করি। লিফটটা নিচে এসে থামতেই 2জন বেঢপ চেহারার মোটা মহিলা বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে রাজুকে নিয়ে সঞ্জু ভেতরে ঢুকে 15 নম্বর বাটনটা টিপে দিল। লিফটটা অটোমেটিক, আপনার থেকে দরজা বন্ধ হয়ে সেটা উপরে উঠতে লাগলো। 15 ফ্লোরে এসে লিফটটা থামলে বাইরে বেরিয়ে সঞ্জুরা দেখল এখানে সব সদ্য 4টে ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের সামনের দরজার গায়ে
পেতলের ফ্ল্যাট নাম্বার লাগানো রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল টিপল সঞ্জু। কেউ দরজা খুললেই জিজ্ঞেস করলো, আচ্ছা, কেন অমিতাভ সেন নামে কেউ থাকেন? সবাই জানালো, না, ওই নামের কাউকে তারা চেনে না। তখন সঞ্জু রাজুকে বলল, না, এখানে নয়, চলো এবার 18th ফ্লোরে যাওয়া যাক। লিফটটায় চড়ে কখন অন্য কেউ নিচে নেমে গিয়েছিল সেটা ওরা টের পায়নি। ওটার আশায় থাকলে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। মোটে 3টে তো ফ্লোর। সিঁড়ি বেয়ে বেয়ে সঞ্জুরা উপরে উঠতে লাগলো। কিছুক্ষণ নিঃশব্দে সিঁড়ি ভাঙার পর রাজু হঠাৎ বলল, আমার মনে হচ্ছে এভাবে খোঁজ পাওয়া যাবে না। সঞ্জু ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে বেল বাজালে সেই লোকটাই যে দরজা খুলে দেবে সেটা তো নাও হতে পারে। সে হয়তো ভেতরে কোনো ঘরে বসে আছে, অন্য লোক এসে দরজা খুলে দিল। একটু চিন্তা করে সঞ্জু বলল, রাইট, তাহলে চেষ্টা তো করতে হবে। রাজু এবার আর কিছু বলল না। সঞ্জু বলল, আচ্ছা 18th ফ্লোরটা দেখি, তখনও যদি না পাওয়া যায় তখন অন্যরকম প্ল্যান করতে হবে। অন্যরকম বলতে? লোকটা এই বাড়িতে যে আছে তাতে তো কোনো সন্দেহ নেই, তাকে কখনো না কখনো বাইরে বেরোতে হবে। যতক্ষণ না বেরোচ্ছে আমরা গেটের কাছে ওয়েট করব। 18th ফ্লোরে মানে বাংলার 19 তলায় এসে দেখা গেল এখানেও 4টে ফ্ল্যাট, সব ফ্লোরই বোধ হয় একই রকম ব্যবস্থা। প্রথম দুটো ফ্ল্যাটে কোনো হদিশ পাওয়া গেল না, কিন্তু 3 নম্বর ফ্ল্যাটে বেল বাজাতেই দরজা খুলে যে সামনে দাঁড়ালো তার দিকে তাকিয়ে বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল সঞ্জুর। পা দুটো ভীষণ কাঁপছে। আজ কদিন ধরে এই লোকটাকেই তো তারা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। নিজেকে সামলে নিতে খানিকটা সময় লাগলো সঞ্জুর। লোকটা এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিল। জিজ্ঞেস করলো, কাকে চায়? অন্য ফ্ল্যাটগুলোতে সঞ্জু যা বলেছিল এখানেও তাই বলল। লোকটা একটু ভেবে বলল, তা অমিতাভ সেন কত নম্বর ফ্ল্যাটে থাকেন? সেটা তো বলতে পারবো না, তবে আকাশগঙ্গাতেই থাকেন। দেখো, এই বাড়িতে সব শুদ্ধ 92টা ফ্ল্যাট, কে কোন ফ্ল্যাটে থাকে তো বলা খুব মুশকিল। যেন লোকটার পরামর্শ চাইছে এমন একটা ভাব করে সঞ্জু জিজ্ঞেস করলো, তাহলে কি করা যায় বলুন তো আঙ্কেল? লোকটা যতটা ভীতিকর ভাবা গিয়েছিল সামনাসামনি দেখে তেমনটাই মনে হলো না। সে বলল, আচ্ছা, তোমরা এক কাজ করো, গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিংয়ের কেয়ারটেকারের অফিস আছে, সেখানে যাও, ওরা বলতে পারবে। কথা বলতে বলতে খোলা দরজার ফাঁক দিয়ে ফ্ল্যাটের ভেতরটা দেখতে চেষ্টা করছিল সঞ্জু। একটা সাজানো গোছানো বিরাট ড্রয়িং কাম ডাইনিং হল চোখে পড়ল, কিন্তু অন্য কাউকে দেখা গেল না। তাহলে লোকটা কি একা এখানে থাকে না আরো লোকজন আছে? ঠিক বোঝা যাচ্ছে না। সঞ্জু বলল, থ্যাংক ইউ আঙ্কেল। লোকটা কিছু বলল না, অল্প হেসে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর লিফটে করে নামতে নামতে রাজু জিজ্ঞেস করলো, অমিতাভ সেন বলে সত্যি সত্যি কি ওখানে আছে নাকি? সঞ্জু বলল, তা জানি না। ও, ওটা তাহলে তোমার বানানো? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাক্টিংটা এমন করেছো যে লোকটা ধরতেই পারেনি। রাজুর কথা যেন শুনতে পায়নি এমনভাবে সঞ্জু বলল, লোকটা যে ফ্ল্যাটে থাকে তার নাম্বারটা দেখেছিলে? রাজু বলল, হ্যাঁ, 18/3। গুড, ওটা কিন্তু ভুলো না। লোকটাকে দেখে কিন্তু খারাপ মনে হলো না। হ্যাঁ, মুখ দেখে কি কার মাথায় কি ঘুরছে সবসময় বোঝা যায়? রাজু আস্তে মাথা নাড়ল, বলল, হ্যাঁ, তা ঠিক। সঞ্জু বলল, এখন আমাদের কাজ হলো সারাক্ষণ লোকটাকে চোখে চোখে রাখা। কিন্তু সেটা আর সম্ভব হলো না। আগের থেকেই ঠিক করা ছিল, তাই পরদিন সকালে এলিফ্যান্টা কেভ যেতে হলো সঞ্জুদের। বাবা এবং রাধাকৃষ্ণ আঙ্কেল মানে রাজুর বাবা ওদের অফিস থেকে একটা গাড়ির ব্যবস্থা করেছিলেন। রাজু এবং সঞ্জুর যাবার ইচ্ছে ছিল না। মুম্বাইতে যখন থাকা হবে তখন পরে একবার কেন 10বার যাওয়া যাবে। এলিফ্যান্টা কেভ তা পালিয়ে যাচ্ছে না, কিন্তু ওই লোকটার উপর নজর না রাখলে দারুণ একটা রহস্য তো হাতছাড়া হয়ে যেতে পারে। বাবা বা আঙ্কেলকে বলা গেল না যে কি কারণে তাদের এলিফ্যান্টায় যাওয়া উচিত নয়। নিরুপায় হয়ে অন্য সবার সঙ্গে গাড়িতে উঠতে হলো সঞ্জুদের।
জুহু থেকে গাড়িতে গেটওয়ে অফ ইন্ডিয়া, সেখান থেকে মোটরবোটে আরব সাগরের উপর দিয়ে এলিফ্যান্টা কেভে পৌঁছতে ঘণ্টাখানেক লাগে। দিগন্ত সমুদ্র, দূরে মুম্বাই হারবারে নগর ফেলে দাঁড়িয়ে থাকা সারি সারি সুবিশাল জাহাজ, এসব দৃশ্য দেখতে খুব ভালোই লাগছিল। এলিফ্যান্টায় পৌঁছে পাহাড় কাটা সিঁড়ি ভেঙে ভেঙে গুহার ভেতরে বহুকালের পুরনো সব শিবমূর্তি দেখতে দেখতে অবাক হয়ে যায় সঞ্জুরা। শত শত বছর আগে আমাদের দেশ শিল্প ভাস্কর্যে কিরকম উন্নতি করেছিল, এগুলি তারই প্রমাণ। সবই দেখছিল সঞ্জুরা, কিন্তু সেই লোকটাকে কিছুতেই ভোলা যাচ্ছে না। ওদের দুজনের মাথায় তার চিন্তাটা ঘুরে ঘুরে হানা দিচ্ছে। মাঝে মাঝে নিজেদের মধ্যে লোকটা সম্পর্কে এরা এমন চাপা গলায় কথা বলছে যেন কেউ শুনতে না পান। এলিফ্যান্টটা দেখে ওরা যখন গেটওয়ে অফ ইন্ডিয়াতে ফিরে এলো, তখন 3টে বেজে গেছে। সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। ঠিক হলো কাছাকাছি কোনো একটা ভালো রেস্তোরাঁয় দুপুরে খাওয়াটা সেরে নেবে। সঞ্জুদের গাড়িটা রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার উধারে বিশ্ববিখ্যাত তাজ হোটেলের সামনে কার পার্কিংয়ের জায়গায়। খাওয়া হলে গাড়িতে করে তারা জুহুতে ফিরে যাবে। মুম্বাইতে দুপুর এবং সন্ধেয় বেশ কটা খবরের কাগজ বেরোয়। একটা কাগজওয়ালা চিৎকার করে বলছিল, ব্যাংক ডাকাইতি, ব্যাংক ডাকাইতি, 10 আদমি মার্ডার হয়ে গিয়া, তাজা খবর। লোকটার সামনে একটা নিচু টুলের উপর প্রচুর কাগজ থাক দিয়ে সাজানো। তাকে ঘিরে রীতিমতো ভিড় জমেছে। সবাই কাগজ কিনছে আর উত্তেজিতভাবে কি জন্য বলাবলি করছে। কদিনের মধ্যে সঞ্জুর বাবার সঙ্গে রাধাকৃষ্ণ আঙ্কেলের দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। ওরা গিয়ে একটা কাগজ কিনে আনলেন। প্রথম পাতাতেই বড় বড় হরফে ইংরেজিতে যা লেখা রয়েছে তার বাংলা মানে করলে এরকম দাঁড়ায়, জুহুর একটা ব্যাংকে আজ বেলা 11টার সময় বিরাট ব্যাংক ডাকাতি হয়েছে। ডাকাতরা সবাই মুখোশ পরে এসেছিল, হাতে ছিল লাইট মেশিন গান। ওরা এলোপাথারি গুলি চালিয়ে 10 জনকে খুন করে। নিহতদের মধ্যে রয়েছে ব্যাংকের কজন কর্মী। যারা টাকা তুলতে এসেছিল তাদের মধ্যেও 2 জন মারা যায়। আহত হয়েছে 15-16 জন। ডাকাতদের একজনকেও ধরা যায়নি। একটা জিপে করে তারা এসেছিল। নগদ 30 লাখ টাকা আর ব্যাংকের লকার ভেঙে প্রচুর গয়না লুট করে সেই জিপ উধাও হয়ে যায়। খবরের সঙ্গে যে ব্যাংকে ঘটনাটি ঘটেছে সেটার এবং মৃত লোকগুলির ছবিও ছাপা হয়েছে। এমন ভয়ঙ্কর দুঃসাহসিক ব্যাংক ডাকাতি এর আগে নাকি মুম্বাই তার কখনো হয়নি। রাধাকৃষ্ণ আঙ্কেল বললেন, কি সাংঘাতিক ব্যাপার। সঞ্জুর বাবা কাগজের ছবিটা দেখিয়ে বললেন, আরে ব্যাংকটা তো আমাদের হোটেলের কাছে 10তলা বাড়িটায়। উত্তেজনায় সঞ্জুর দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা ফেটে চৌচির হয়ে যাবে। রাজুর কানে মুখ থেকে এসে বলল, আমরা আজ এলিফ্যান্টা এলাম আর আজই ব্যাপারটা ঘটে গেল। এখন ওই জরুলওয়ালা লোকটাকে পেলে হয়। রাজু কিছু বলল না। সে একেবারে হতভম্ব হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর জুহুতে ফিরতে ফিরতে 4:30 বেজে গেল। গাড়ি থেকে নেমে সঞ্জু আর রাজু হোটেলের ভেতর গেল না। বাবার মায়েদের বুঝতে না দিয়ে তারা ব্যাংকটার কাছে চলে এলো। চারদিকে প্রচুর পুলিশ রাইফেল হাতে দাঁড়িয়ে। এখনও রাস্তার নানা জায়গায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। এধারে ওধারে মানুষের জটলা। ঘটনাটা বেলা 11টায়, কিন্তু এখনো সবার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। রাজু জিজ্ঞেস করলো, আচ্ছা সেই লোকটার কি খোঁজ করবে? সঞ্জু বলল, না, আমাদের দেখলে আবার সন্দেহ করবে। তাহলে কি করতে চাও? খানিকক্ষণ চিন্তা করে সঞ্জু বলল, চলো পুলিশ স্টেশনে যাই। রাজু চমকে উঠল, পুলিশ স্টেশনে কেন? আমরা লোকগুলোর ব্যাপারে যা করেছি তার বেশি আর কিছু করা যাবে না। এখন যা করার পুলিশকেই করতে হবে। আমরা শুধু ক্লু দিয়ে ওদের সাহায্য করব। তাছাড়া আবার কি? আমরা এরপর কিছু করতে গেলে বাবা মা আঙ্কেল আন্টি টের পেয়ে যাবেন। তখন আমাদের ডিটেকটিভ হওয়ার মজাটা টের পাইয়ে ছাড়বেন। লোকজনকে জিজ্ঞেস করে ওরা থানায় পৌঁছে গেল। সেখানে ওই ব্যাংক ডাকাতি এবং 10-10টা খুন নিয়ে কিছু একটা চলছে। আবহাওয়াটা ভীষণ থমথমে। তার মধ্যে কনস্টেবলরা এধারে ওধারে ছোটাছুটি করছে।
গেটের মুখে সঞ্জুদের আটকে একজন আর্মগার্ড বলল, অন্দর জানা মানা হয়। সঞ্জু হিন্দিতে বুঝিয়ে দিল যে সে অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করতে চায়, বিশেষ দরকার। আর্মগার্ড বলল, এখন ভেতরে মিটিং চলছে, দরকার থাকলে সঞ্জুরা যেন পরে আসে। কিন্তু সঞ্জুরা একবারে নাছোড়বান্দা, তারা ভেতরে যাবেই, আর আর্মগার্ড কিছুতেই যেতে দেবে না। তখন চেঁচামেচি শুনে একটি মধ্যবয়সী পুলিশের ইউনিফর্ম পরা গম্ভীর চেহারার অফিসার বেরিয়ে এলেন। বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত হয়েছেটা কিসের? সঞ্জু লক্ষ্য করল বুকে মেটালের লম্বা ব্যাজে লেখা ইন্সপেক্টর চাপেকার। তিনি মারাঠি। আর্মগার্ড মুখ খোলার আগেই সঞ্জু বলল, স্যার, আমরা একটু অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে চাই। ইন্সপেক্টর চাপেকার বললেন, তিনি অফিসার ইনচার্জ, ভীষণ ব্যস্ত আছেন, কথা বলার সময় নেই। সঞ্জু বলল, যে কারণে আপনারা ব্যস্ত সেই ব্যাপারেই আমাদের কিছু বলার আছে। ধমক দিতে গিয়ে থমকে গেলেন ইন্সপেক্টর চাপেকার। দুটি অল্প বয়সের ছেলের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন, আমরা কি ব্যাপারে ব্যস্ত তা জানো? হ্যাঁ, ব্যাংক ডাকাতি। আর সঞ্জুকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর চাপেকার বললেন, এসো, আমার সঙ্গে এসো। সঞ্জু বলল, স্যার, আমাদের যা বলার শুধু আপনাকেই বলবো। একটু ভেবে ইন্সপেক্টর চাপেকার বললেন, আচ্ছা ঠিক আছে। সঞ্জুদের সঙ্গে করে একটা ফাঁকা ঘরে নিয়ে এলেন। তাদের বসিয়ে বললেন, আচ্ছা বলো, তারা কদিন আগে মুম্বাইতে এসেছে, জুহুর একটা হোটেলে আছে, তাদের নাম সঞ্জয় বসু এবং রজত মেনন ইত্যাদি জানিয়ে সেই লোকটা এবং তার সঙ্গীদের সম্বন্ধে যাবতীয় খবর দিয়ে সঞ্জু বলল, লোকটা কোথায় থাকে তাও আমরা জানি স্যার। শুনতে শুনতে মেরুদণ্ড টান টান হয়ে গেছিল ইন্সপেক্টরে, চোখ দুটো চকচক করছে। বললেন, কোথায়? জুহুর আকাশগঙ্গা বিল্ডিংয়ে, ফ্ল্যাট 18/3। বলে কিভাবে ঠিকানাটা জোগাড় করেছে তাও জানিয়ে দিল সঞ্জু। মুখোমুখি বসেছিলেন ইন্সপেক্টর চাপেকার। সঞ্জু আর রাজুর পিঠ চাপড়ে দিয়ে বললেন, ভেরি গুড ওয়ার্ক ইয়াং শার্লক হোমস, এক্সেলেন্ট অবজারভেশন। তোমাদের ইনফরমেশনগুলো আমাদের খুব সাহায্য করবে। সঞ্জু বলল, স্যার, একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলো বলো। আমরা যে লোকগুলোর উপর নজর রেখে ফলো করে এইসব খবর জোগাড় করেছি, মা বাবারা জানতে পারলে আমাদের একবার কেটে ফেলবেন। মানে এসব। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। কোনো মা বাবাই চান না তাদের ছেলেরা খুনি ডাকাতদের পেছনে ঘুরে বেড়াক। আচ্ছা, তোমাদের কথা আমার মনে থাকবে। সপ্তাহ 2 কেটে গেল। সঞ্জু আর রাজুদের পালি হিলের ফ্ল্যাট রেডি হয়ে গেছে। ওরা সেদিন হোটেল থেকে সেখানে চলে যাবে। তার আগের দিন সকালে খবরের কাগজে দেখা গেল ব্যাংক ডাকাতরা সবাই মুম্বাই থেকে 90 মাইল দূরে পুনে শহরে ধরা পড়েছে এবং তাদের লুট করা টাকা আর গয়নার বেশিরভাগটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। সেদিনই সন্ধ্যের পর ইন্সপেক্টর চাপেকার সঞ্জুদের হোটেলে এসে হাজির। অফিস থেকে আর কিছুক্ষণ আগেই অরিন্দম আর রাধাকৃষ্ণ চলে এসছেন। ইন্সপেক্টর চাপেকার 2 ফ্যামিলির সবাইকে নিয়ে বেশ আসর জমিয়ে বসলেন। কফি খেতে খেতে বললেন, হঠাৎ পুলিশের লোক কেন হানা দিল সে সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের কৌতূহল হচ্ছে। রাধাকৃষ্ণ বললেন, হ্যাঁ, মানে। সঞ্জু আর রাজু মাথা হেঁট করে বসেছিল। সব ব্যাপারটা এবার জানাজানি হয়ে যাবে ভাবতেই তাদের হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। ইন্সপেক্টর চাপেকার সঞ্জুর দিকে আঙুল তুলে বললেন, আমার এই 2 ইয়াং ফ্রেন্ড আর তাদের মা বাবাকে কনগ্রাচুলেট করতে এসেছি। ব্যাপারটা বোধহয় বুঝতে পারছেন না। রাধাকৃষ্ণ, অরিন্দম, রাজুর মা জানকী, সঞ্জুর মা মণিমালা আর তার দিদি রিনি সকলেই মাথা নেড়ে জানালেন, কিছুই বোধগম্য হচ্ছে না। ইন্সপেক্টর চাপেকার এবার বললেন, আজকের কাগজে নিশ্চয়ই দেখেছেন জুহুর ব্যাংকে যারা ডাকাতি করেছে তারা দলবলসুদ্ধ ধরা পড়েছে। এই 2 খুদে শার্লক হোমসের সাহায্য না পেলে কিছুতেই ওদের অ্যারেস্ট করা সম্ভব হতো না। তারপর কিভাবে সঞ্জুরা ডাকাতদের সম্পর্কে খবর জোগাড় করে তাকে গোপনে জানিয়ে এসেছে তা তো বললেনই। আরও বললেন,
ওদের দেওয়া সূত্র ধরে আকাশগঙ্গায় তারা ফাঁদ পেতেছিলেন। সেখানে ডাকাতদের কাউকেই পাওয়া যায়নি। তবে ওদের এই ফ্ল্যাটটা দেখাশোনা করার জন্য একটা লোক ছিল। তাকে থানায় ধরে এনে পরপর জেরা করতেই ডাকাতদের পুনের ঠিকানাটা পাওয়া যায়। রাধাকৃষ্ণ এবং অরিন্দম ছেলেদের উপর রেগে উঠতে যাচ্ছিলেন। তাদের থামিয়ে দিয়ে ইন্সপেক্টর চাপেকার বললেন, না না, ওদের বকবেন না। যে কাজ ওরা করেছে সেজন্য আপনাদের গর্ববোধ করা উচিত। অরিন্দম বললেন, ডাকাতগুলো টের পেলে কি হতো বলুন তো, কত বড় রিস্ক। সঞ্জু কলকাতাতেও এমন অনেক কাণ্ড করেছে। ইন্সপেক্টর চাপেকার বললেন, ভেবে দেখুন, ওরা না সাহায্য করলে ডাকাতরা ভবিষ্যতে আরো কত ক্ষতি করত। অরিন্দম চুপ করে রইলেন। ইন্সপেক্টর চাপেকার বলতে লাগলেন, আমার ইয়াং ফ্রেন্ডদের মোটামুটি কথা দিয়েছিলাম যে আপনাদের জানাবো না, কিন্তু পরে ভেবে দেখেছি যে এত বড় একটা ব্যাপার লুকিয়ে রাখাটা অন্যায়। এবার একটা সুখবর আপনাদের দিচ্ছি। সবাই উৎসুক চোখে তাকিয়ে রইলেন। ইন্সপেক্টর চাপেকার বললেন, মহারাষ্ট্র গভর্নমেন্ট সঞ্জয় রজতকে বড় অনুষ্ঠান করে খুব বড় একটা পুরস্কার দেবে, আর যে ব্যাংকে ডাকাতি হয়েছে তারাও বিরাট কিছু দেবার কথা একটা ভাবছে। খুব শিগগিরই আপনাদের কাছে এসে ওটাতে জানিয়ে যাবে। আচ্ছা, আজ তাহলে চলি। ইন্সপেক্টর চাপেকার উঠে দাঁড়ালেন। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।